প্রেগনেন্সি টেস্টের রিপোর্টটা হাতে নিয়ে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে শোভা। সেখানে স্পষ্ট লেখা আছে প্রেগনেন্সি পজিটিভ, তার মানে শোভা মা হতে চলেছে। শোভার চোখ ঝাপসা হয়ে এলো, মাথা চক্কর দিয়ে উঠল আর আচমকা মাথা ঘুরে পড়ে গেল। ওর রুমমেট মিলি দৌড়ে এসে ধরল ওকে, বিছানায় শুইয়ে দিল, চোখে মুখে পানির ছিটা দিল। বেশ খানিকক্ষণ পরে শোভার জ্ঞান ফিরল। ওকে ধাতস্থ হওয়ার সময় দিয়ে মিলি ওর চুলে হাত বুলিয়ে দিয়ে নরম করতে জিজ্ঞাসা করলো, শরীর কেমন লাগছে এখন? শোভা মাথা নাড়িয়ে জানাল দিল সে এখন ঠিক আছে। মিলি শোভার হাতটা মুঠোয় নিয়ে বলল, কি হয়েছে তোর? খাওয়া মাথা দেওয়া ঠিক মতো করিস না কি? শোভা কিছু বলল না, কাউকে বলার মতো মুখ নেই ওর। কি বলবে ও? মা হতে চলছে। শোভার চোখের কোণে পানি জমে গেল। মিলি আবারও জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে শুভি, বল না। এবার শোভা নিজেকে আর সামলাতে পারল না, কেঁদে উঠল বাচ্চাদের মতো। মিলিকে জড়িয়ে ধরে বলল, আমি মা হতে চলেছি মিলি। এই কথা শোনার জন্য মিলি প্রস্তুত ছিল না। শোভার মুখে হুট করে এমন একটা কথা শুনে চমকে উঠল। বলল, কি? শোভা কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, তুই ফাজলামি করছিস কেন? সত্যি করে বল শুভি। শোভা শোয়া অবস্থায় মিলির কোল জড়িয়ে ধরে বলল, আমি সত্যি বলছি মিলি, আমি এক বর্ণ মিথ্যে নয়, বিশ্বাস কর। মিলি তখনও বিশ্বাস করতে পারছে না শোভা এমন কাজ করতে পারে। কাপা গলা বলল, কার সাথে? শোভা মিলির কথা না শুনে বলল, স্যার। এই নামটা শোনার জন্য মিলি প্রস্তুত ছিল না। হতভম্ব হয়ে বলল, সুবি তুই এসব কি করছিস? সাত মানে আমাদের সাত ভাই? উনি কিভাবে? এই সুবি বল না এসব মিথ্যে। দেখ আমি বিশ্বাস করতে পারছি না। শোভা ফুপাতে বলল, সত্যি কদিন ধরে শরীর ভালো যাচ্ছে না, বমি পাচ্ছিল। সন্দেহবশত সেদিন হাসপাতালে গিয়ে টেস্ট করালাম, এখন পজিটিভ ফলাফল। এমন কিছু হবে আমি ভাবতে পারিনি। মিলি সব কিছু শুনে হতভম্ব, গালে হাত দিয়ে অঙ্ক মেলাচ্ছে। ওকে চুপচাপ থাকতে দেখে শোভা বলল, মিলি প্লিজ বল না আমি এখন কি করব? ভাবছি আমি। মিলি কিছুক্ষণ চুপ করে থেকে চিন্তিত হয়ে বলল, সাত ভাইকে জানিয়েছিস? শোভা মাথা নাড়িয়ে না বোধক জবাব দিল। মিলি চেঁচিয়ে বলল, তাহলে জানা তুই ওর সন্তানের মা হতে চলেছিস। ওনাকে আমি কি করে বলবো? আমার সাহস নাই এই কথা বলার। মিলি লেগে গেল, এখন এসব কথা বলার মানেটা কি? ধমক দিয়ে বলল, কেন এসব করার আগে মনে ছিল না এটা তোদের অবৈধ প্রেমের ফসল? শোভা মিলির দুহাত জড়িয়ে ধরে বলল, এই অপবাদ দিস না প্লিজ। আমি না হয় দেব না, সমাজ কি আর চুপ করে থাকবে? তুই এটা কি করলি? শোভার চোখ মুখ কাঁদতে কাঁদতে লাল হয়ে গেছে। মেয়েটা বরাবর রূপসী, কিন্তু কিছু কিছু সুন্দরী মেয়েরা নাকি একটু বোকার ভীত হয়। শোভা সে তার কাতারে পড়ে অল্পতে কেমন চুপসে যায়। মিলি দুই হাত ধরে বলল, আমায় মাফ করে দে প্লিজ। আমার মাফ করা না করায় কিছু যায় আসবে না। বাচ্চা বাবাকে বল এখন সে কি করবে, নাকি অন্যদের মতো বেঁকে বসবে। আর তোদের দুজনের পাপের ফলে এই নিষ্পাপ ভ্রূণের জায়গা হবে কোনো ডাস্টবিনে, যেখানে কুকুরের দল ছিঁড়ে ছিঁড়ে খাবে। বাইরে বৃষ্টি হচ্ছে, হোস্টেলের এই ঘরটাতেই শোভা আর মিলি থেকে। মিলি যতটা স্ট্রং, শোভা ততটা নরম, আঘাত সইতে পারে। এই মুহূর্তে শোভা মাথা নিচু করে কাঁদছে। মিলির প্রচুর রাগ হচ্ছে। এই আলাপোলা মেয়েটা কিনা আজ এত বড় ভুলের ফাঁদে পা দিল। আর সাত ভাই উনি, ছি কীভাবে করতে পারে এই কাজটা। মিলির ইচ্ছে করছে শোভাকে কুচি কুচি করে কাটতে। রাগটা সামলে ধমকে সাতকে ফোন করতে বলল, কিন্তু শোভা ফোন না করে হাতে নিয়ে বসে রইল। মাঝে মাঝে হিচকি তুলে কাচ্ছে। এসব ন্যাকা কান্না দেখে মিলির আরও রাগ হচ্ছে। আগে মনে ছিল না এসব করলে ফল কী হয়, এখন এসব করার মানে কি? মিলির কথায় শোভা অনেক ভেবেচিন্তে ফোন হাতে নিল, ডায়াল করলো সাদের নাম্বারে। অফিসের গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট নিয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনায় ব্যস্ত সাদ ক্লান্ত শরীর নিয়ে মিটিং শেষ করে নিজের কেবিনে এসে বসলো। বাইরে বৃষ্টি হচ্ছে, সারাদিন ব্যস্ততায় কেটে গেল। মনটা কেমন খচখচ করছে। ঢক করে বরফ গলা ঠান্ডা পানি গিলিয়ে নিল। চোখে মুখে পানি ছিটিয়ে দিয়ে রিল্যাক্স হয়ে বসতে মোবাইলটা বেজে উঠল। নামটা দেখে মুচকে এসে কল রিসিভ করলো। হ্যাঁ বলো। শোভা গলা ভারী হয়ে আছে। কোনো মতন জিজ্ঞাসা করলো, আপনি কোথায়? অফিসে কেন? দরকার ছিল। আমার জন্য খাবার নিয়ে আসতে নাকি? শোনো এসবের কোনো দরকার নেই, অনেক রাত হয়েছে আর বৃষ্টি পড়ছে। না সেজন্য নয়। সাদ অবাক হয়ে বলল, তাহলে? শোভা ভয়ে ভয়ে বলল, একটা কথা বলার ছিল। সাদ হেসে ফেলল শোভার ভয়াত্মক কণ্ঠ শুনে। বলে ফেলো সুন্দরী। শোভার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, ভাঙা ভাঙা স্বরে বলল, আপনি বাবা হতে চললেন। সাদ শব্দ করে হাসলো, বলল, রাতের বেলা এসব মজা না করলে হয়। এই পর্যায়ে এসে শোভা কেঁদে ফেলল। সত্যি বলছি আমি আপনার সন্তানের মা হতে চলছি। সাদ স্তব্ধ হয়ে বসে রইল। কি বলছে শোভা? মা হতে চলছে মানে? সত্যি? শোভা কখনো মিথ্যে বলে না, আর গলা শুনে মনে হচ্ছে কথা সত্য। সাদ কী করবে বুঝতে পারল না, শুধু বলল, ফোন রাখো। শোভা অবাক হয়ে বলল, ফোন রাখবো মানে? আপনি কিছু বলুন। সাদ বিরক্ত হয়ে বলল, আমি কি বলবো? আমি এখন কি করব সেটা তোমার ব্যাপার। তুমি মা, তুমি বাচ্চা রাখবে নাকি রাখবে না সেটা একান্তই তোমার উপর ডিপেন্ড করছে। সবার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সাদ কীভাবে কথা বলছে পারছে। সাদ আপনি বাচ্চা বাবা,
আই ডোন্ট ট্রাস্ট ইউ। শোভা অবাক হয়ে বলল, আপনার সন্তান আমি আমার গর্ভে ধারণ করছি, সেটা শুনে আপনি আমাকে বিশ্বাস করছেন না? সাদ বলল, ফোন রাখো। শোভা রেগে গেল, নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, প্লিজ ভনিতা রাখুন, বলুন কি করব। আপনার মতামতের উপর সব কিছু ডিপেন্ড করছে। সাদ ভাবলো কিছুক্ষণ, তারপর যেন কিছুই হয়নি এমন একটা ভাব করে বলল, তাহলে শোনো, বাচ্চা যদি রাখতে চাও ইটস টোটালি ইয়োর প্রবলেম। তাছাড়া আমি শিওর না এটা কার বাচ্চা। যদি আমারই হয় তবে আমি ওর সমস্ত খরচা দেবো, আর যদি না রাখতে চাও সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। তাতে আমি হ্যাঁ, কিন্তু কখনো আমার সন্তানের পরিচয় পাবে না। শোভা আহত গলায় বলল, আমি আপনার কথা বুঝতে পারছি না সাদ। কার না কার বাচ্চা মানে? এটা আমার বাচ্চা, আমাদের দুজনের। আপনি আমাদের সেই সব দিনগুলো নিশ্চয়ই ভুলে যাননি। সাদ বিরক্ত হয়ে বলল, না বোঝার মতো কিছুই বলিনি। এটা যদি আমার অংশ হয় তবে সমস্ত খরচ আমার, বাট কখনো আমার ফ্যামিলি সামনে ওকে আনবে না, আর না আমার পরিচয় দেওয়া যাবে। শোভা বজ্রহত হলো, মানে ও খুব ভালো করে বুঝতে পেরেছে। ও বিমর্ষ ভঙ্গিতে ফোন রেখে দিল। মিলি জানতে চাইল কী হয়েছে। শোভা কিছু বলল না, মুখ ঢেকে বিছানায় শুয়ে রইল। মিলি আর কিছু বোঝার বাকি রইল না। যা ভেবেছিল তাই, স্বাদ মেনে নেনি। স্বাদ এরকম কাপুরুষ হবে মিলি ভাবতেই পারছে না। বুক থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। মেস হোস্টেলে থাকার বদলতে এরকম অনেক ঘটনার সাক্ষী মিলি। ফলাফল ওই সিটি হসপিটালের পেছনের ডাস্টবিনে ছোট ছোট নিষ্পাপ শরীরগুলো, যেগুলো কুকুরে খুবলে খুবলে খায়। ভালোবাসার নামে এসব অনাচার আজ মনুষ্যত্ব নষ্ট করে দিয়েছে। ক্ষণিকের আনন্দ আর জৈবিক চাহিদা মেটাতে মানুষ কত ভুল পথে পা বাড়ায়, সেগুলো দেখে মিলি আর কাউকে বিশ্বাস করতে পারে না। এসব অনাচার কখনো সমাজ থেকে দূর হবে তা জানে না মিলি। শোভা মধ্যবিত্ত বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা মা, বড় এক ভাই, আর শোভাকে নিয়ে সুখী সংসার। খুব বড়লোক না হলেও যথেষ্ট সচ্ছল। বাসা থেকে পড়াশোনা ঠিকমতো হয় না বলে শোভা ভার্সিটি হলে থাকে। তাদের ভার্সিটির সিনিয়র ছাত্র সাদ চৌধুরী পড়াশোনা শেষ করে এখন চাকরি করেছে। মানুষের বিপদে এগিয়ে আসা, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। হাসিকুটির ছেলেরা প্রথম দেখায় প্রেমে পড়ে শোভার। অমন সুন্দরী মেয়ে দেখে তার মাথা ঘুরে যায়। শোভার প্রতি সবসময় আলাদা কেয়ার করতো। একদিন মনের কথা প্রকাশ করে শোভার। শোভা প্রেম ভালোবাসা বিশ্বাসী না বলে সাদের কাছ থেকে দূরে থাকতো। কিন্তু সাদের পাগলামি দেখে অন্য অন্য মেয়ের মতো শোভা একসময় স্বীকার করে নেয় যে সে সাদকে ভালোবাসে। আবেগের বশবর্তী হয়ে দুজনে বিয়ে করে নেয়, কাউকে না জানিয়ে। যার ফলে আজ শোভার গর্ভে বেড়ে উঠছে সাদের সন্তান। এসব কথা ওরা দুজন ছাড়া আর কেউ জানে না, এমনকি মিলিও নাই। এসব ভেবে শোভা চিন্তা করে কীভাবে বাবা মাকে মুখ দেখাবে, অনাগত সন্তানের কী নিতে হবে। সাদ তো বিশ্বাসঘাতকতা করলো। টাকা দিয়ে কি বাবার ভালোবাসা কেনা যায়? তাহলে সাদ কেন বললো এই সন্তানের খরচও দিবে কিন্তু পরিচয় দিতে পারবে না? এই বিশ্বাস নিয়ে গোপনে সারা জীবনের জন্য বাধা পড়েছিল বিয়ে নামক বন্ধনে। মিলির কোলে মাথা রেখে শোভা রাত কাটলো কাঁদতে কাঁদতে। বৃষ্টির সাথে সাথে ওর চোখের জলও বৃষ্টি হয়ে ঝরে পড়ছিল। বর্ষণের এই রাত শোভার জীবনে এক অভিশপ্ত রাত হয়ে রইল। প্রেগনেন্সির এই ঘটনা লুকাতে চাইলেও কি আর লুকালো গেল না। এই খবর মিলি সবার বাড়িতে জানালো। বাড়ির সবাই যখন জানতে পারলো ওদের শত্রু যাদের সাথে, ওই সাদিদ চৌধুরীর ছেলে সাদের বাচ্চা শোভার গর্ভে, তখন তারা এক প্রকার মিলিয়ে গেল। রাগে দুঃখে সাফিনের চোখে পানি এসে গেল। বড় ভাই হয়ে সাফিন শোভাকে ইচ্ছে মতো মারতে লাগলো। হারামজাদি, তোকে এই জন্য বাসার বাইরে পাঠানো হয়েছিল এসব বেলেলেপনা করতে? তোর একটুও লজ্জা করলো না? অবৈধ সন্তান পেটে ধরছে তুই। চুপ করো ভাইয়া, ও অবৈধ নয়, আমাদের বিয়ে হয়েছে। সাবিন বোনের মুখে একথা শুনে বাক্যহারা হয়ে গেল। বলল, কি বলছিস তুই? বিয়ে করছিস মানে? মানে আমাদের বিয়ে হয়েছে, আমার বাচ্চা অবৈধ নয়? সাফিন আর শোভা দুজনে পিটিপিটি প্রায়। ভাই বোনের সম্পর্ক কেমন হয় তাই এই দুজনকে দেখে বোঝা যায়। স্কুল কলেজ পড়াকালীন দু ভাই বোনের মাঝে কোনো গোপনীয়তা ছিল না। সারাদিন কী হয়েছে, কোথায় গেছে, কোন ছেলে কী বলেছে, দুজন দুজনকে শেয়ার করতো। অথচ আজ সাফিনের আদরের ছোট্ট বোনটা নাকি ওকে না জানিয়ে বিয়ে করে ফেলছে। সম্পর্ক কি এমন? দূরে গেলে নাকি সম্পর্ক মজবুত হয়, কিন্তু কই, ওদের মাঝখানে যে যোজন যোজন দূরত্ব সৃষ্টি করে গেছে। কি করবে সাফিন? যে বোনটা চুপচাপ হাসি খুশি ছিল, প্রেম ভালোবাসা বিশ্বাস করতো না, যাকে দিনের পর দিন আগলে রেখেছে, সেই বোন যে ওকে না জানিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত এবং সবচেয়ে বড় ভুল করে ফেলেছে। বড় ভাই হয়ে সাফিন আটকাতে পারেনি, বিবেকবান বোনটাও আর সবার মতো আবেগী হয়ে গেল। এদিকে সালমা বেগম আর রমজান সাহেব নিশ্চুপ। ওদের মন ভেঙে দিয়েছে শোভা। এত বড় ভুল করার আগেও শোভার কি একবারও ওদের মুখটা মনে পড়েনি? একবার জানানো বোধ করেনি? ভালোবাসা কি এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সামনের পৃথিবী সে দেখতে পায়নি? দুজন শোভাকে কিছু বলতে পারেনি। মেয়ের ভবিষ্যতের কথা মাথায় রেখে রমজান সাহেব সাদের সাথে দেখা করলেন। অনেক কাকুতি মিনতি করলেন, কিন্তু সাদ আবারও একই কথা বলে রমজান সাহেবকে ফিরিয়ে দিল। শোভা এবার আর কিছুই ভাবতে পারল না। মিলি প্রচণ্ড রেগে গেল। সে শোভাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এলো সাদের বাড়িতে। দারোয়ান প্রথমে ঢুকতে দিতে চাইছিল
পারছিল না। মিলি তাকে ধাক্কা মেরে শোভাকে নিয়ে বাড়ির ভিতরে চলে আসে। ড্রয়িং রুমে বসে পেপার পড়ছিল সাদিক চৌধুরী। অচেনা দুটো মেয়েকে দেখে তিনি উঠে এলেন। জিজ্ঞাসা করলেন, কে তোমরা? আমি মিলি আর ও শোভা। তোমাদের চিনি বলতে তো মনে পড়লো না। আপনার সাথে আমাদের পরিচয় নেই। কী দরকার এখানে? কাসরোর সাথে দেখা করতে এসেছো? জি। কাকে চাই? সাদ ভাইকে। সাদ তো ঘরে ঘুমাচ্ছে। মিলি তাচ্ছিল্যে হাসি নিয়ে বলল, এই মেয়ের সর্বনাশ করে সে এখন ঘুমাচ্ছে? বাবা, সাদিক সাহেব বললেন, মানে? আপনার ছেলেকে ডাকুন, সে এলে ক্লিয়ার হবে। কিন্তু করছেটা কি সে? আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন। মিনুর মা, যাও তো সাদকে ডেকে নিয়ে আসো। বুয়াকে বলল সাদিক সাহেব। মেয়ে দুটো কী বলছে উনি বুঝতে পারছে না। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। সামনে সাদের বিয়ে। এই সময় যদি মেলি ব্যাপার স্যাপার ঘটিয়ে থাকে তাহলে সমাজে ওনার উঁচু মাথা হেড হয়ে যাবে। পায়ে পায়ে সাদের মা রোমেলাও এসে দাঁড়িয়েছে। তিনি বিষয়টা নিয়ে চিন্তা করছেন, বুঝতে পারছে না। শোভা আর মিলি সোফায় বসে রইল। শোভা মাথা নিচু করে, চোখের নিচে কালি পড়েছে। উস্কো খুস্কো এলোমেলো চুল কপালের কাছে পড়ে আছে। কিছুক্ষণ পর স্বাদ এলো। ওদেরকে খেয়াল না করে জিজ্ঞাসা করলো, আব্বু তুমি কেমন আছো? কিছু হয়েছে? সেটা তুমিই ভালো বলতে পারবে। স্বাদ বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। চোখগুলো এদিক ওদিক ঘুরতে ঘুরতে যখন সোফায় থাকা মেয়ে দুটোর উপর পড়লো, ঘটনা বুঝতে আর কিছুই বাকি রইল না। একই হাল তার শোভার। মেয়েটাকে মৃত মনে হচ্ছে। সাদি সাহেব কড়া গলায় জিজ্ঞাসা করলো, এই মেয়ে দুটোকে তুমি চেনো? জি। কী হয় তোমার? আমার বন্ধু। শোভা এবার মুখ খুললো, সত্যি কথাটা বলছেন না কেন? সাদি সাহেব বললেন, কিসের সত্যি? আমি আপনার ছেলের সন্তানের মা হতে চলছি। উনি আমায় বিয়ে করছেন। সাদ চুপ। সাদি সাহেব এমন কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। মুহূর্তে মাথায় আকাশ ভেঙে পড়লো। বলছে কি এই মেয়ে? তিনি হুঙ্কার দিয়ে বলেন, এসব কী বলছে ও? সাদ অকপটে বলে উঠল, সব সত্য নয়, মিথ্যা। আমি ওকে বিয়ে করছি ঠিকই, বাচ্চা আমার নয়। ঘরে যেন বজ্রপাত হলো। মিলি প্রচণ্ড রেগে স্বাদের গেলে থাপ্পড় মারল। থাপ্পড়ের সে শব্দ বারবার প্রতিধ্বনি হতে লাগলো। সোফা বিস্মিত কুণ্ঠিত। স্বাদ নিজের বাচ্চাকে স্বীকার করছে না, এই দিন দেখতে হচ্ছে একে। এর চেয়ে মরে যাওয়া বেশ শান্তির। স্বাদ গালে হাত দিয়ে রাগি চোখে তাকিয়েছে মিলির দিকে। পারলে কাঁচা গিলে খাবে। মিলি চিৎকার করে বলতে লাগলো, স্বাদ ভাই, আপনি এত পাল্টে গেলেন কেন? আমার দেখা সেরা মানুষদের মধ্যে আপনি একজন, আর সেই আপনি নিজের সন্তানকে অস্বীকার করছেন। স্বাদ আবারও অস্বীকার করলো, ও আমার বাচ্চা নয়। যদি হতো তাহলে আমি স্বীকার করতাম। বা খুব ভালো, আপনি যে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা শয়তান সেটা আজ বুঝতে পারছি। মুখ সামনে কথা বলো। তোমার বান্ধবী কার কার সাথে বাচ্চার মা হতে চলেছে, বিয়ে করেছে বলে এখন আমার উপর চাপাতে চেয়েছে। ভালোই শিখলে। শোভা ধরা গলায় বলে উঠল, সত্যি তো? বাচ্চার বাবা আপনি নন। আমার সন্তানের বাবার নাম সাদ চৌধুরী, যিনি আমাকে ভালোবাসতো। আর আপনি তো সাদ নাম। একটা মানুষরূপী জানোয়ার। আপনি কিভাবে কারো বাবা হতে পারেন? ছি। সাদিক সাহেব এবার কথা বলে উঠল। বললেন, দেখো, আমরা ছেলের কদিন পর বিয়ে। তোমার এসব নাটক অন্য কোথাও গিয়ে দেখো। হোস্টেলে থাকো, তোমাদেরকে কে বিশ্বাস করবে? মানছি আমার ছেলে বিয়ে করেছে, কিন্তু তুমি যেটা করেছো তারপর পুত্রবধূ হিসেবে তোমায় মেনে নেওয়া যায় না। ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো। যত টাকা চাও তত দেবো। এবার যাও এখান থেকে। সবাই যেন এই কথাটা শোনার জন্য অপেক্ষা করলো। বলল, থাক আঙ্কেল, শত্রুর মেয়েকে টাকা দিতে হবে না। কিন্তু সাত চৌধুরী, এটাও মনে রাখবেন, এই মেয়ে অল্পতে কাঁদতে পারে, সেই মেয়ে কঠোর আঘাতে বাঁচতেও পারে। আমি তো আমার সন্তানকে দেখেই রাখবো। কোনোদিন না হয় যে আপনি আমার কাছে ফিরে আসতে চাইবেন। ভালো থাকবেন। শত্রুর মেয়ে মানে? আমার আব্বুর নাম রমজান। সাদিক সাহেব বাঁকা হেসে বললেন, বাপ যেমন তেমন মেয়ে। একেবারে উচিত শিক্ষা হয়েছে। শিক্ষা তো খোদাতালা দিয়ে আপনাদের। এই অন্যায় কাজ করার মতো বাবের মতো পটর পটর কথা বলতে শিখেছ? না, আপনার ছেলের আঘাতে মুখ দিয়ে এমনিতে কথা আসছে। ভালো, আঘাত পেয়ে শক্ত হওয়া ভালো। উল্টে আঘাত সহ্য করতে পারবেন তো আঙ্কেল? সাদিক সাহেব রেগে গেলেন, বললেন, বেরো এখান থেকে। মিলি এতক্ষণ চুপ ছিল, এবার ফিরে আসার পথে হাতের থাকা ফুলদানিটা স্বাদের মাথায় ছুঁড়ে মারল। যেরকম অমানুষ পৃথিবীতে বেঁচে থাকার যোগ্যতা নেই, কাপুরুষ স্বাদ তখন মাথা নিচু করে ভালো মানুষ সেজে দাঁড়িয়েছিল। শোভা মিলিকে টেনে নিয়ে চলে এলো। ছি ছি, এমন মানুষকে কিভাবে বিশ্বাস করেছিল সে? সেদিনের পর থেকে সাদের সাথে সব যোগাযোগ ছিন্ন করল শোভা। রমজান সাহেব সাদিক সাহেবের সাথে দেখা করতে চাইলেন, শোভা দিল না। হোস্টেল ছেড়ে চলে এলো বাসায়। প্রথম প্রথম কিছুদিন নিজেকে ঘরে আটকে রেখেছিল। একবার ভেবেছিল মরে যাবে। এই সময়টা পুরোপুরি ওর পাশে থেকেছে মিলি। মাঝে মাঝে মনে হয় মিলি বুঝি শোভাকে বাঁচার রাস্তা দেখেছে। পুরো দমে পড়াশোনার সাহায্য করলো সাপিন। বোনের উপর চাপা রাগ থাকলেও প্রকাশ করে না। এদিকে সাদ আজ গায়ে হলুদ, ধুমধাম আয়োজন। ওর মনটা কুগাইছে। কেন এরকম লাগছে বুঝতে পারছে না। বিয়ে হচ্ছে বড়লোক বাড়ির মেয়ের সাথে, তাও এমন লাগার কারণটা বুঝতে পারছে না। খবর এলো মাঝরাতে, যখন ও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। মোবাইল বেজে উঠল। হ্যালো, কে বলছেন? আমি মিলি। কোন মিলি? থাপ্পড়টার কথা ভুলে গেলেন? তুমি কেন ফোন করেছো? গায়ে হলুদ বেশ ভালোই কাটলো, তাই না? এসব জানতে ফোন করছো? তবে একটা গুড নিউজ আছে। কিসের গুড নিউজ? এই যে আপনি নতুন জীবনে পা রাখতে চলছেন, আর অন্যদিকে একজন দুনিয়া থেকে বিদায় নিতে চলছে। বুঝলাম না। বোঝার কথাও না।
মাথায় কিছু আছে নাকি? মানুষ ঠকানো ছাড়া স্পষ্ট বলো। আমার শুভি বোধহয় আর বাঁচবে না, মরে যাবে। বুক কেঁপে উঠল, হাত থেকে ফোনটা পড়ে যেতে লাগলো। সাত সামনে নিল, ঢোক গিলে জিজ্ঞাসা করলো, কি হয়েছে সবার? মিলি শুধু এটুকু জানালো, আর কিছু বলার প্রয়োজন মনে করলো না। একবার সাতকে নিজের বড় ভাইয়ের জায়গায় বসিয়েছিল, খুব সম্মান করতো, কিন্তু এখন ওর আফসোস হয় নিজে এত বিচক্ষণ হয়ে কি করে মানুষরূপী জানোয়ারটাকে চিনতে পারলো না, নিজের প্রিয় বান্ধবীকে এই বিষাক্ত কীটের থেকে দূরে রাখতে পারলো না। আজ নিজের জীবনের সাথে লড়াই করছে শোভা, শুধু এই কাপুরুষের জন্য। শোভা এত দুর্বল হয়ে কেন মিলি বুঝতে পারছে না। মেয়েটা নিজের বলেছিল সাদকে উচিত শাস্তি দেবে, কিন্তু সাদের বিয়ের কথা শুনে কেন নিজেকে আটকাতে পারলো না? কেন গেল সুইসাইড করতে? আজকের যুগের এরকম ঘটনা অসংখ্য ঘটনা ঘটে, মেয়েরা অল্পতে ভেঙে পড়ে। এত করে বোঝানোর পরে যদি কেউ ভুল পথে পা বাড়ায়, তাহলে আর কী বা করার থাকতে পারে? ক্ষণে ক্ষণে কান্না পায় মিলির, কপাল শিরায় ভেসে ওঠে। ইচ্ছে করে এক কোপে এসব নরপুরুষদের বলি দিতে। কান্নায় কষ্টের নয়, রাগের। রাগ হলো মিলির চোখে পানি আসে। কিছু করতে পারছে না, এটাও মানতে পারছে না। ইচ্ছে হচ্ছে দুনিয়া উলটপালট করে দিতে। বুক থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। জীবন বড়ই কঠিন। যেখানে বাঁচার লড়াই মানুষ প্রতিনিয়ত লড়াই হয়ে যাচ্ছে, সেখানে সব কিছু পেয়ে সুবীর মতো নরম মনের মানুষ কেন যায় সুইসাইড করতে? তাও এই সাত নামক জানোয়ারটাকে জন্য। সে তো ঢ্যাং ঢ্যাং করে বিয়ের পিঁড়িতে বসতে চলছে। ছি, ঘেন্না হচ্ছে মিলির, শোভা আর সাত দুজনের ওপর, তবে আলাদা কারণে। সাতকে ঘেন্না হচ্ছে চরিত্রহীনতার জন্য, শোভাকে ঘেন্না করার একমাত্র কারণ সাদের জন্য মরতে যাওয়া। এই তো আজকে রাতের ঘটনা। রাত প্রায় 12:30। শোবার 5 মাস চলছে, সাদের সাথে দেখা নেই 3 মাস। সেদিনের পর দুজনের চেহারা মারায়নি, কথা হয়নি, সব স্বাভাবিক চলছে। শোভা মন মারা থাকলেও নিজেকে সামনে নিয়েছিল মূলত মির্নির প্রাণোত্তর চেষ্টায়। ডিভোর্স লেটার এখনও পায়নি, সময় লাগবে, তাই এখনও তারা স্বামী স্ত্রী। সাফিন বোনকে আগলে রেখেছে, কিন্তু রাতে হঠাৎ শাহানা ফোন করে জানালো সাদের আজ হলুদ। ব্যাস, সুবি উদ্বিগ্ন হয়ে গেল। কাউকে কিছু না বলে ঘরে গিয়ে হাতের শিরা কেটে ফেলল। সাফিন রাতে শোবার ঘরে উঁকি দিয়ে দেখলো অজ্ঞান হয়ে পড়ে আছে, রক্তে বিছানা ভেসে আসছে। তাড়াতাড়ি বাসার সবাইকে ঘুম থেকে তুলে শোভার মায়ের কান্না আবহাওয়া ভারী হয়ে উঠল। রমজান সাহেব ভাবতে পারেনি তার মেয়ে এমন কিছু করবে। সাফিন উপায় না পেয়ে মিলিকে ফোন করে মিলি দ্রুত হাসপাতালে নিয়ে আসতে বলে। নিজেও হোস্টেল থেকে চলে আসে। আসার সময় কথা হয় সাদ চৌধুরী নামক মানুষটার সাথে। খবরটা জানিয়ে দিল। আচ্ছা, ওই অমানুষটার কি এই খবর শুনে খুশি আছে? হওয়ারই কথা। মিলি পৌঁছানো এসে থেকে ডাক্তার শোভাকে অ্যাডমিট করতে চাচ্ছে না। পুলিশ কেস, হ্যান ত্যান বলে ঝামেলা। এমনিতে মিলির রাগ বেশি, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে ইয়ং ডাক্তার সাইফের গালে চর বসিয়ে দিল। চিৎকার করে বলল, এক্ষুনি যদি সুবির চিকিৎসার ব্যবস্থা না করতে পারেন, আপনাকে আমি খুন করব। ডাক্তার শোয়েব হতভম্ব হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। এত মানুষের সামনে একটা মেয়ে তার গালে চড় মেরেছে ভেবে সে হতভম্ব। এই অপমান সহ্য করতে পারছে না। মিলি টুটি চেপে ধরতে ইচ্ছা করছে, কিন্তু মান সম্মানের ভয়ে পাচ্ছে না। যে মেয়ে একবার থাপ্পড় মারতে পারে, সে দ্বিতীয়বারও মারতে পারে ভেবে শোয়েবের কথা বাড়ানো না। এদিকে নীরবতা সহ্য হচ্ছে না মিলির। সে হুট করে শোয়েবের কলার চেপে ধরে বলল, সুবির যদি কিছু হয় হারামি, তোরে আমি বলি দিব। ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয় শোয়েব। রাগে গা কেঁপে ওঠে। তেড়ে এসে মিলির হাত চেপে ধরল। তারপর সাথে থাকা ডক্টরদের বলল, আপনারা মেয়েটার চিকিৎসার ব্যবস্থা করুন। অন্য অন্য ডাক্তাররা মিলির ভয়ে মাথা নাড়িয়ে শোভাকে নিয়ে গেল। সাফিন সব ফর্মালিটি পূরণে ব্যস্ত। রমজান সাহেবের স্ত্রীকে নিয়ে শোভা কেবিনের দিকে এগিয়ে গেলেন। ডাক্তার সাহেব হার্ট ও মেডিসিন বিশেষজ্ঞ, ড্যাফোডিল হসপিটালের অন্যতম ভালো একজন ডাক্তার। 2 মাস হলো নতুন জয়েন করছে, চারদিকে নাম হয়ে গেছে, সবাই ওকে সমীহ করে চলে। অথচ মিলি ওর উপর হাত তোলার দুঃসাহস দেখেছে। শোয়েবের তীক্ষ্ণ ভয়ানক দৃষ্টি দেখে অবাক হলো না মিলি। ডাক্তার তো এমনই মানায়। শোয়েব হুঙ্কার ছেড়ে বলল, হু আর ইউ মিস? আমার গায়ে হাত তোলার সাহস কোথায় পাও? আমার সাহসের কথা আপনাকে চিন্তা করতে হবে না। ডাক্তার হয়েছেন, সেই দায়িত্ব পালন করুন। সেটাই পালন করছিলাম। রিয়েলি আপনি মৃত্যুর মুখে আমার সুবিকে ফেলে রেখে ডাক্তারের দায়িত্ব পালন করছেন? গ্রেট। শুনুন, আমরা ডাক্তার, আমাদের কিছু নিয়ম মেনটেন করতে হয়। সুইসাইড অ্যাটেম্প করতে চেয়েছে আপনার রোগী, আর এটা পুলিশকে জানানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, কেননা এটা খুনের চেষ্টাও হতে পারে। রাখুন আপনার এসব নিয়ম। একটা মানুষ মরার পথে আর আসছে নিয়ম দেখাতে। শুনুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি আমি করছি? তো বেশ করছি। আচ্ছা, আপনারা ডাক্তাররা কি মানুষ সেবা দিবেন বলে ডাক্তার হয়েছেন, নাকি টাকা কামাতে? অবশ্য সেবা ধর্ম পালন করতে। এতক্ষণে পয়েন্টে এলেন। তাহলে মনুষ্য সেবা না করে আইন সেবা নিয়ে আপনি ভাবছেন কেন? সে দায় আইনের, আমার বা আপনার নয়। হোক সেটা খুন বা সুইসাইড কেস। ডাক্তারদের একমাত্র কাজ রোগীকে সারিয়ে তোলা। আর আপনার মতো বিজ্ঞ লোক এই ভুলটা করছেন, সো থাপ্পড় খেতে হলো। মার না খেলে কি কিছু মনে থাকে? ছোটোবেলায় দেখতেন না, পড়া না পারলে বা ভুল করলে শিক্ষকরা মেরে শেখাতো? আমি আপনাকে এটাই শিক্ষা দিলাম, কখনোই ভুলবেন না, ওকে? শোয়েবের মাথার উপর দিয়ে কথাগুলো যাচ্ছে।
তার মনে হচ্ছে এই কথাগুলো সার্জারির চেয়েও বেশি কঠিন। সে বুঝতে পারছে মিলি হুঙ্কার ছেড়ে বলল, আমার হাত ছাড়বেন মিস্টার, নাকি পেটে লাথি খাবেন? শোয়েব ভয়ে হাত ছেড়ে দিল। মেয়ে তো নয় যেন বাঘনি, মেরে দিলেও দিতে পারে। গতকাল ওর পেটে অসুখ সেরেছে, আজ আর কোনো রিস্ক নিতে চায় না। শেষে দেখা যাবে লাথি খেয়ে আর কোনো দিন পেট ব্যথা সারতেই চাইবে না। এই মেয়ের সাথে কথা বলার চেয়ে 3 ঘন্টা সার্জারি করা অনেক সোজা। মিলি করিডোরে চিন্তিত মুখ নিয়ে বসে রইল। এলোই না সাদ। সুবীর এত বড় বিপদ শুনে তার মন গড়ল না। পুরুষ জাতি নাকি এমন, নাকি কাপুরুষ জাতি বলে এদের? শিট সুবীর, শিট। এর জন্য মরতে চাইছিস? এর জন্য? ভুল, তুই ভুল। এই ভালোবাসার দায়িত্ব যেমন পালন করতে পারেনি, স্বামী হিসেবে কিঞ্চিত দায়িত্ব পালন করতে পারেনি। ওদিকে সাদ বিছানায় শুয়ে শান্তি পাচ্ছে না। শোবার কথাটাও মিলি পুরোপুরি বলছে না, কিন্তু কিছু একটা হয়েছে সে বেশ বুঝতে পারছে। ধুর, এই মেয়ে চিন্তা করে কি হবে? সে তো নিজের জীবন গোছাতে চলছে, তাও পিছুটান বড় খারাপ জিনিস। জানে সে বাবা হতে চলছে, কিন্তু চায় না এসব। ডিভোর্সটা হয়ে গেলে ওদিকে আর ফিরেও তাকাবে না সাদ। টিনার সাথে আনন্দে জীবন কাটাতে চায় সে। বাবা মা এটাই চায়, বাবা মায়ের খুশিতে সাদ খুশি। এই মুহূর্তে কারোর সাথে ওর চিন্তাগুলো শেয়ার করা দরকার। কার সাথে? টিনার সাথে। করাই যায়। টিনা ওরা সবার ব্যাপারটা জানতে পেরেছে। সাদ বলেছে রাত সাথে বিয়ে হবে, তাকে সবটা জানানো দরকার বলে জানিয়েছে। চায় না কোনো মিথ্যে থাকুক দুজনের ভেতরে। সব শুনে টিনা মেনে নিয়েছে, পাশে দাঁড়িয়েছে সাদের। পাত্তাই দেয়নি এসব ভুল নাকি হয়েছে। অনেক ভেবে সাদ ফোন লাগালো টিনাকে। হ্যালো, বলো জান। কী করো? কিছু না। তুমি? শুয়ে পড়ছি, ঘুম আসছে না। তাই বুঝি? আমার কথা মনে পড়েছে? বলতে পারো। আচ্ছা, আমি তোমার কথাই ভাবছিলাম। কেন? বারে, তুমি আমার হবু পর, কাল আমাদের বিয়ে, তারপর সারা জীবন একসাথে থাকবো। ও, তুমি খুশি না সাদ? খুশি। তবে আমার কেন যেন মনে হচ্ছে তুমি কেউ ভাবছে। জানোই তো আমি ওই ব্যাপারটা ভুলতে পারছি না। ভোলার চেষ্টা করো, অন্তত ডিভোর্সটা হয়ে গেলে আমি রিল্যাক্স হতে পারতাম। হয়ে যাবে। তাছাড়া শোভা মেয়েটাও তো চাই ডিভোর্স হোক। আমি কিছু ভুল করছি না তো? না, ওই মেয়েকে বিয়ে করাটাই তোমার বড় ভুল। ডিভোর্স একদম সঠিক সিদ্ধান্ত। বলছো? জান। সাদ চুপ করে আছে। টিনা বলল, আচ্ছা এসব কথা বাদ দেন, আমাদের বিয়ের পরবর্তী প্ল্যান বলো। আমি কি বলবো? তুমিই করো। টিনা বলল, আমি ঠিক করছি হানিমুনে সুইজারল্যান্ডে যাব। আর শোনো, বাড়ির কাজ করতে পারি না আমি, ওসব করবো না। তাহলে কে করবে? কাজের লোক রেখে দেবো। আচ্ছা, বেবি তাড়াতাড়ি নিব না, 2-3 বছর পর নেব। কেন? আমার আব্বু তো নাতি নাতনির আশায় বিয়ে করেছেন। টিনা বিরক্ত হলো, বলল, ধুর বাদ দাও, উনি চাইলে তো আর হবে না। আমারও একটা মতামত আছে, তাই না? ঠিক আছে, তোমার কী প্ল্যান সাদ? সাদ ভাবে, কী আর প্ল্যান? এসব কথা তো শুধু শোভাকেই বলেছিল সে। শোভা অক্ষরে অক্ষরে সাদের প্রতিটি কথা মেনেছে। শোভা চেয়েছিল স্বামীর বাড়িতে প্রতিটা মানুষ তার আপন, সবাইকে আগলে রেখে নিজের সর্বস্ব দিয়ে সেবা করবে, নিজ হাতে রান্না করবে, ফুটফুটে একটা বাচ্চা থাকবে ওর। সাদ অফিস থেকে ফিরলে ওকে লেবুর শরবত এগিয়ে দিবে, যা সাদের খুব পছন্দ। ছোট সংসারে নিজের জন্য কিছুই চায়নি শোভা, অথচ টিনা আর শোভার কত পার্থক্য। দুজনের ভাবনা চিন্তা সম্পূর্ণ আলাদা। টিনার সাথে কেন ভালো থাকবে? কী সাদ শোভাকে এই বোকাটাই না বানালো। মেয়েটা কিছু বললেই কেঁদে দিত বাচ্চাদের মতো। সেই মেয়ে আজ মা হতে চলছে। ছোট্ট শোভার কোল জুড়ে ছোট্ট সাদ মনে মনে এটাই চাইছে নাকি ও? ফিরেছে সকালে। রমজান সাহেব বিরস মুখে মেয়ের হাত ধরে বসে আছে। সালমা বেগম মেয়ের মুখে খাবার তুলে দিচ্ছে। সবাই চুপ, কেউ কথা বলছে না। সাবিন ঔষধ কিনতে বাইরে গেছে, জানে না বোনের জ্ঞান ফিরেছে। মিলি খবরটা নার্সের কাছ থেকে জেনে কেবিনের দিকে পা বাড়ায়। হাতটা নিষ্পিস করছে, কেবিনে ঢুকে সরাসরি থাপ্পড় বসিয়ে দিল শোবার গালে। শোবার চোখ বেয়ে টপ টপ করে পানি বেয়ে পড়ে, মাথা নিচু করে গালে হাত দিয়ে আছে। রমজান সাহেব সালমা বেগম অবাক হয়ে মিলির দিকে তাকিয়েছে। লজ্জা করছে না? একটুও লজ্জা করছে না তোর সুবীর? তুই এতটা নির্লজ্জ বেহায়া হলি কবে? শোভা চুপ। এখনও চুপ করে আছিস কেন? কথা বল, কথা বল। শোভা মাথাটা আরও নিচু করে কান্না করছে। মিলি এগিয়ে গিয়ে ওর পাশে বসলো। তারপর শোভার হাতের উপর হাত রেখে বলল, এর কথাটা তুই একবারও ভাবলি না সুবি? তুই কী রে? শোভা অবাক হয়ে বলল, কী হয়েছে? তোর বাচ্চাটা মরে গেছে। কি বলছিস তুই? এটাই তো চাইছিস তুই, সফল হয়েছিস। মিলি একদম চুপ। শোভা জোরে জোরে কান্না করছে। মিলি বিরক্ত লাগছে, এসব আর নিতে পারছে না। এ কী মেয়ে, কী ধাতু দিয়ে তৈরি তুই? নারী শক্তির ছিটে ফোটাও এই মেয়ের মধ্যে ন্যূনতম মাত্রা নেই। শুভ প্লিজ আর ন্যাকামি বাদ দে। তুই কি বলছিস? আমার বাচ্চাটা নেই? না নেই, কারণ তুই খুন করছিস। শোভা পাগল হয়ে উঠল। বিকারগ্রস্ত রোগীর মতো বাবা মার দিকে তাকে জিজ্ঞাসা করলো, ও কি বলছে? রমজান সাহেব আর সালমা দুজনেই চুপ। তারা এক দৃষ্টিতে তাকিয়েছে। শোভা শীত থেকে উঠে যেতে চাইলে মিলি ওকে আটকায়। শোভা মিলিকে জিজ্ঞাসা করে, আব্বু আম্মু কথা বলছে না কেন? মিলি অকপটে বলে দিল, কারণ ওরা মরে গেছে। আর কে মেরেছে জানিস? তুই। তুই মেয়ে, মা, নারী হিসেবে কলঙ্ক। আর ওদের কাছে কি জানতে চাইছিস? ওরা তো মৃত। শোভা কানে হাত দিয়ে চেপে ধরে বলল, চুপ কর প্লিজ। মিলি রেগে অগ্নিমূর্তি হয়ে বলল, এখনও এত খারাপ লাগছে কেন শুনি? সুইসাইড করার যাওয়ার আগে এই মানুষগুলোর কথা একবারও ভেবে দেখেছিস? বল, তোর জন্য কি না হয় সহ্য করেছে ওরা? তোকে ছোট থেকে আদর করে বড় করেছে, খাইয়ে
পড়াশোনা শিখেছে, যা চেয়েছিস তাই দিয়েছে, হোস্টেল যেতে চেয়েছিস তাও দিয়েছে, সব তোকে ভালোবেসে করেছে। কিন্তু বিনিময়ে কী পেয়েছে ওরা? তুই ওদের না জানিয়ে সাত চৌধুরীর সাথে সম্পর্কে লিপ্ত হয়েছিস, বিয়ে করেছিস, বাচ্চা পয়দা করেছিস, ভাইকে কষ্ট দিয়েছিস। তোর জন্য তোর বাবা সাত নামক অমাষ্টার কাছে গিয়ে হাত পায়ে ধরছে, সাদির চৌধুরীর কাছে লাঞ্ছিত হয়েছে, সমাজের কাছে ছোট হয়েছে, ওদের স্বপ্ন ভেঙে দিয়েছিস তুই। শোভা চুপ হয়ে শুনে যাচ্ছে। মিলি যেগুলো কথা বলছে সব ঠিক, এরপরও যে তোকে ওরা লাথি মেরে ঘর থেকে বের করে দেয়নি সবটাই বেশি। কিন্তু না, তুই তো লোভী, অকৃতজ্ঞ। তুইও ছাদ নামের কুত্তার বাচ্চার জন্য হাত কেটেছিস। বাংলা সিনেমা দেখিসনি? ওদের সারা রাত টেনশনে রাখছিস। সাফিন ভাই খাওয়া দাওয়া ভুলে দৌড়োদৌড়ি করছে, আর তোর জামাই সে তো ঢ্যাং ঢ্যাং করে বিয়ের গাড়ি করে বউ আনতে যাচ্ছে। হাই, তুই মৃত্যু পথযাত্রী শুনে হলো না? যা না এখন, দেখি কত ভালোবাসা দুইজনে, যে তোরে ভালোই বাসে না তার জন্য নিজের জান দিতে যাচ্ছিলি। ব্যাপারটা নাটকীয় হয়ে গেল না সুবি? শোভা অবাক হয়ে যায়। সে ভেবেছিল সাদ নিশ্চয় আসবে, ওর কাছে ছুটে আসবে অন্তত ওর মৃত্যুর খবরটা শুনে। কিন্তু কি হলো, সাদ এলোই না। বিয়ে করতে যাচ্ছে। ইস, কি বোকা সুবি! ওর তো আগে ভাবা উচিত ছিল যে নিজের সন্তানকে অস্বীকার করতে পারে তার দ্বারা সব করা সম্ভব। এত বোকা কেন হয়? বাবা মা ভাইয়ের ছায়া থাকা সত্ত্বেও আবেগের বশে ওই মানুষটার জন্য মরতে যাচ্ছিল। ছি ছি, নিজের ওপর ঘেন্না হচ্ছে। মাঝখান থেকে ওর ওই বাচ্চাটাকে হারালো, মনে পড়তে ঘর কাঁপিয়ে কেঁদে উঠল। পেটে হাত দিয়ে বলতে লাগলো, আমার বাচ্চা, আমি ভুল করছি, ক্ষমা করে দিস আমাকে। অনেকক্ষণ কাঁদার পর মিলির হাতের ছোঁয়া পেল মাথায়। মিলি মিষ্টি এসে বলল, ও ঠিক আছে। কথাটা যেন অলৌকিক, যেন কোনো বার্তা শুনছে বাতাসে। শোভা আটকে রাখা নিঃশ্বাস ছেড়ে দুরু দুরু বুক নিয়ে বাবা মার দিকে তাকালো। ওরা মাথা নাড়িয়ে জানান বাচ্চা ঠিক আছে। শোভা খুশিতে মিলিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মিলি ওর পিঠে হাত বুলাতে বুলাতে বলল, যার জন্য এমন করছিস সে একদিন নিশ্চয় শাস্তি পাবে। তুই তোর বাচ্চার খেয়াল রাখ আর অলক্ষ্যে এগিয়ে যা। পাশে তো সৃষ্টিকর্তা আছে, আমরা আছি। তুই সাদ অমানুষটাকে দেখিয়ে দে তুই বেঁচে আছিস, ভালোভাবে আছিস, সুখে আছিস। তোর জীবনে লোকটার প্রয়োজন নেই। তুই দামি হীরার চেয়েও দামি। যা পেল সাদ হারালো সাদ চৌধুরী। সবার চোখ মুছল, জীবনের মানেটা খুব ভালো করে বুঝতে পেরেছে। সাপিন ফিরে এসে বোনকে দেখে সে কান্না করছে। সবাই আশ্বস্ত করেছে এরকম আর করবি না, দেখিয়ে দিবে সাদকে নিজের পরিচয়। নিজের সন্তানকে বড় করেছে, একাই পারবে নিজেকে সামলাতে। এতক্ষণ পুরো দৃশ্যটা দেখছে ডাক্তার সাহেব, এজন্য অবিশ্বাস্য। মিলি নামক মেয়েটা খুবই ডেঞ্জারাস, বুঝতে পারছে, তবে খুব নরম মনে সেটাও বুঝে গেছে। মেয়েদের এমন হওয়া উচিত, নয়তো বেঁচে থাকার লড়াইটা প্রতিনিয়ত পিষ্ট হতে হবে। সে মনে মনে পুলকিত হয়। কাল রাতের থাপ্পড়ের কথাটা মনে পড়তে হেসে ওঠে। গালে হাত বুলে, থাপ্পড়টাও মিষ্টি মনে হচ্ছে। ওর মা এমন বাঘিনী টাইপের মহিলা। মিলি আর মায়ের মধ্যে অদ্ভুত এক মিল খুঁজে পায় শোয়েব। তার নানাকে যখন কোনো হসপিটালে অ্যাডমিট করতে চাইছিল না, তখন ওর মা মালিনী ও ডাক্তার জুবাইরের গালে থাপ্পড় মারে। পরবর্তীতে তার মায়ের সাথে নাকি ডাক্তার জুবাইরের বিয়ে হয়। বর্তমান শোয়েবের বাবাই জুবাইর। বাবা তার মাকে খুব ভয় পায়, শোয়েবও পায়। তবে আজকের ঘটনা মনে পড়তেই মাকে ফোন করে জানাতে ইচ্ছা করে, বলতে ইচ্ছা করে, বাঘিনীকে আমি পেয়ে গেছি। মা শুনছো? একটু আগে চৌধুরী ভবনে পা রেখেছে নতুন বউ। আনন্দে হই হই রব চারিদিকে। সবার মুখে মুখে এক কথা, বউ খুব সুন্দর, পা থেকে মাথা পর্যন্ত সোনায় মোড়ানো। তবে মন মেজাজ সোনার মতো হলেই হলো। সাদ ড্রয়িং রুমে টিনার পাশে বসে ছবি তুলছে। মেহমানরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। সাদের সাহেব খুব খুশি, মনের মতো ছেলের বউ পেয়েছে। হাসি নেই রোবেলার মুখে। তার ছেলে একটা বউ রেখে কীভাবে পারলো অন্য একটা মেয়েকে বিয়ে করতে? এই শিক্ষা কোথায় পেল? মা হিসেবে নিজেকে খুব ছোট হীন কীট মনে হচ্ছে। কিছু করতে পারেনি শোভার জন্য, অথচ সে দাদি হতে চলছে। আর টিনার মতো অহংকারী মেয়ে নেই। তার ছেলে যে কত বড় ভুল করেছে সেদিন আর কিছুই করার থাকবে না। সব জেনেও রোমেনা বেগম চুপ। সংসারে আর কোনো কথার কোনো দাম নেই। তিনি চুপচাপ সহ্য করে যাচ্ছেন। তিনি সাদির সাহেবকে বললেন, একপাশে ডেকে বললেন, কাজটা কি করলে তুমি? কিসের কাজ? মেয়েটাকে ঠকালে? কোন মেয়ে? ভুলে গেলে? পরিষ্কার কথা বলো। শোভা, সাদের বউ। সাদির সাহেব বিরক্ত হয়ে বলেন, কে বউ? ও একটা ভুল করেছিল, শুধরে নিয়েছে। এমন পাপ আল্লাহ সহ্য করবে না। চুপ করে তো। চুপই ছিলাম, আর পারলাম না। কি বলতে চাও তুমি? বলতে চাই তোমরা অন্যায় করছো। সাদের কিন্তু বড় ঘরে বিয়ে হয়েছে। ভালো তো, টিকতে পারলে হয়। এই মেয়ে আমাদের সংসার বাঁচালে হয়। শেষ বয়সে না আসে আমাদের আবার ঝামেলা মনে করে ভিক্ষুকের মতো তাড়িয়ে দেয়। সাদের সাহেব বিরক্ত হয়ে ধমক দিলেন, তারপর চলে গেলেন। কিন্তু কথাটা মনে ঢুকে গেছে। টিনা এমনিতে অন্য ধাঁচের মেয়ে, মানিয়ে নিতে না পারলে ওদের কপালে দুঃখ আছে। হঠাৎ কেমন অনুশোচনায় ভুগতে থাকেন, কিন্তু বাইরে প্রকাশ করলেন না। কৃত্রিম হাসির আড়ালে ঢাকা পড়ে গেল অনুশোচনার ছোট্ট ছোট্ট কণাগুলি। মনকে মুহূর্তে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে লাগলো। টিনা ছবি তুলতে তুলতে বিরক্ত। সে সাদকে বলল, প্লিজ আমাকে ঘরে নিয়ে যাও। ঠিক আছে চলো। চলো মানে? নতুন বউ আমি, কোলে করে নিয়ে যাও এভাবে? কিন্তু কিসের কিন্তু? এত লোকজনের মধ্যে দিয়ে? নয়তো কীভাবে? সাদ আর কথা না বাড়িয়ে তিন্নিকে পাজাগোলা করে তুলে নিল। হাঁটা ধরল ঘরের উদ্দেশ্যে। সেই ঘরটাকে কোলে তুলে নিয়ে যাওয়ার কথা হয়েছিল শোভাকে। আর সেই ঘরে অন্য কেউ
অন্য মানুষের সংসার করার উদ্দেশ্যে পা বাড়াচ্ছে। সময় খুব দ্রুত বদলায়, জীবন যেখানে থমকে দাঁড়ায় সেখান থেকে সামনে পথ চলা শক্তিটুকু অর্জন করে নিতে হয়, নইলে এ জগতে টিকে থাকা আর আগুনে জ্বলে মরা একই কথা। এত অবাস্তব আর কিছু নেই। শোভা নিজেকে গুটিয়ে নিয়েছে। সামনের মাসে একটা চাকরির ইন্টারভিউ আছে, আশা করা যায় চাকরিটা হয়ে যাবে, সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। এর মাঝে ঘটে গেল আর এক কাণ্ড। সকালবেলা বাথরুমে পিছলে পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পেল পেটে। তাড়াতাড়ি করে নিয়ে আসা হলো হসপিটালে। চেক আপ করে ডাক্তার অ্যাডমিট হয়ে যেতে বললেন, কারণ ডেলিভারির ডেট 2 দিন আগে ছিল। ডাক্তারের এসব কথায় রমজান সাহেব খুব ভয় পেয়ে গেলেন। অবশেষে এডমিট করানো হলো শোভাকে। আপাতত স্যালাইন লাগিয়ে রাখা হয়েছে, 12টার দিকে অপারেশন, সিজার করতে হবে। সালমা বেগম বাসায় গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এলো। মিলিয়ে এলো। সে শোভাকে বোনের মতো এতদিন আগলে রেখেছে, সাহস জুগিয়েছে, মাথায় আস্তে করে হাত বুলিয়ে দিচ্ছে। এমন সময় শোভা জিজ্ঞেস করলো, মানুষটার সাথে তো যোগাযোগ আছে রে মিলি? মিলি অবাক হয়ে বলল, কোন মানুষটা? সাত। মিলি রাগলেও কিছু প্রকাশ করে না, বললো, যোগাযোগ নেই। কোনো খবর আছে? শুনেছি বউ নিয়ে সুইজারল্যান্ডে এসেছে, ইনস্টাতে ছবি আপ দিয়েছিল, যে কেউ আমাকে দেখিয়েছিল বউ নিয়ে সুখে আছে ও। মিলি বল, আমার বাচ্চাটা কাকে বাবা বলে ডাকবে? মিলি থমকায়, বলে, তুই নিজেই ওর মা, নিজেই ওর বাবা। লোকটা আমার সাথে কেন এমন প্রতারণা করলো বলতে পারিস? আমার কি খুব খারাপ ছিলাম? তুই কেন খারাপ হবি? খারাপ তো সে আর তার ভাগ্য। তাহলে লোকটা আমাকে এখনও কেন ডিভোর্স দেয়নি? হয়তো ভুলে গেছে যে সে একটা বিয়ে করেছিল, তার একটা বউ আছে। মিলি এমন একটা ব্যবস্থা কর যাতে ডিভোর্সটা হয়ে যায়। আমার অসহ্য লাগছে। মিলে আশ্বস্ত হয়ে শোভা যে ডিভোর্সটা হবেই। 5 মাসে কি ওদের সময় হয়নি এটা শেষবার করার? যত্ত সব। শোভা ঘুমিয়ে পড়ছে। সেদিকে তাকিয়ে মিলি ভাবে, কেন সুবি এত কষ্ট পেতে হচ্ছে? ভালোবাসা কি শুধু কষ্ট দিতে জানে? মিলি জানে সুবি সাতকে এখনও পাগলের মতো ভালোবাসে। সেই ভালোবাসার বিষাদের ছায়া আছে। এত সুন্দর ফুটফুটে মেয়েটা কেন প্রাণহীন হয়ে গেছে? সেদিন সুবিটার আজ বাচ্চা হবে, একটা প্রিন্স নয়তো প্রিন্সেস আসবে। কোথায় পাবে বাচ্চাটা তার বাবাকে? জন্মের আগে বাবা ছেড়ে চলে গেলেও এমন দিন দেখতে হবে ওর। ঘুমন্ত শোভার মুখের দিকে তাকিয়ে মিলির মায়া হলো। মনে পড়ে গেল তার বড় বোন ঝিলির কথা। সেও শোভার মতো এমন ভুল করে, যার ফল গুনতে হয় মিলির পুরোবরকে। সমাজের মানুষ কাদা ছেটাতে ছেটাতে ওর বোনটা গলায় ফাঁস দিয়ে সুইসাইড করে। মেয়ের এসব দেখে মিলির বাবাও হার্ট অ্যাটাক করে দুনিয়া ছাড়ে। স্বামী সন্তান এমন নির্মলগ্রস্ত দেখে বিকারগ্রস্ত হয়ে পড়ে মিলির মা। 6 মাস পর মাও ছেড়ে চলে যায়। ইতিম হয়ে যায় মিলি। সেই থেকে ঘেন্না চলে আসে মানুষের প্রতি। হোস্টেলে ওঠার পরে অহরহ এসব কাহিনী দেখে মিলির রক্ত টকবক করে ফুটতে থাকে। এমন ভুলভাল কাজে মেয়েরা যে সায় জানায় সেটাও দেখেছে। এত বড় সহ্য করে আজ এত কঠিন মিলি। বুকের ভেতর রাখা কষ্টটা সে কাউকে জানে না, শুধু সুবি ছাড়া। একটা পরিবার ধ্বংস করার জন্য কিছু অমানুষ আর সমাজ যথেষ্ট। অথচ ভাগ্যের পরিহাস, সুবি এমন কাহিনীর শিকার। অবশেষে সেই কাহিনীর ইতি ঘটতে চলছে ডিভোর্সের মাধ্যমে। সাদ অফিস থেকে ফিরছে ক্লান্ত, শরীরটা নিয়ে বিছানায় শুয়ে আছে। কদিন যাবৎ বেশ চাপে পড়েছে অফিসে। হানিমুনের 1 মাস কাটিয়ে এসে কী যে ভুল করেছে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে। এতদিন থাকতো না, কিন্তু টিনার জেদ, সে 1 মাস না থেকে কিছুতেই ফিরবে না। আগত্তা থাকতেই হলো। টিনা গ্লাসে পানি ঢেলে সাদের দিকে এগিয়ে ধরল। সাদ উঠে বসলো, ঢক ঢক করে পানি গ্লাস খেয়ে গ্লাসটা টেবিলের উপর রাখলো। টিনা অভিযোগের শুরু করলো, কতদিন হয়ে গেল বাইরে যায় না। সাদ বলল, কেন, কী হয়েছে বউটা? এসব কী যে বলো, কি বললাম? বউ বলবে না, নাম ধরে বলবে। তুমি তো আমার বউ জানি, কিন্তু বউ ডাকটা গেও। ব্যাপারটা কেমন ব্যাকডেটেড। ও আচ্ছা। সাদ ভাবনায় পাড়ি দেয়। শোভার সাথে বিয়ে হওয়ার পর সাদ যখন ওকে আমার বউ বলে ডেকেছিল, শোভা লজ্জায় মাথা তুলে তাকায়নি। বউ বললে মেয়েটার গা লাল হয়ে যেত। মিষ্টি দেখাতো খুব। সবসময় নরম গলায় ওর সাথে কথা বলবো। সাদ যা বলতো তাই করতো। কখনো নিজের শখ আহ্লাদের কথা, অথচ টিনার শখ আহ্লাদ পূরণ করতে করতে আজকাল নিজের শখগুলোর কথা সে ভুলেই গেছে। কি তফাৎ নিজের দুই বউয়ের মাঝে। টিনা সাদের বুকে মাথা রেখে বলো, চলো না আজ ডিনারে যাই, কতদিন যাই না। ভাবনা থেকে ফিরে আসে সাদ। সারাদিন হাড়ভাঙা খাটনি কেটে বাসায় এসে দুদণ্ড শান্তি নেই। গত পরশুই টিনাকে নিয়ে বেরিয়েছে, শপিং সেরে ডিনার সেরে এসেছে। যেন তোরা ডিনার নয়, একদম রাজকীয় ছিল। সেটাই টিনার কাছে অনেক দিন মনে হচ্ছে। বলে কি মেয়ে, এই কিছু বলছো না কেন? আমি খুব ক্লান্ত। টিনা মুখ ফুলে বলল, কিছুই তো করনি, অফিসেই তো ছিলে, তাহলে ক্লান্ত হলো কী করে? এই তুমি আমার অন্য কোনো মেয়ের কাছে যাও না তো? সাদ অবাক হয়ে বলল, মানে? তোমার আরেকটা বউ আছে না, ওর কাছে নিশ্চয় যাও। কি বলছো তুমি? ঠিক বলছি, ওর তো বাচ্চা হবার কথা, তুমি কি আবার ওই বাচ্চার কাছে যাও নাকি? সাদের মগজে কথাটা ঠোক্কর খায়। আরে সে তো বাবা হতে চলছিল। পুরোপুরি সেসব ভুলে টিনাকে বাহুডোরা আগলে নেয়। কপালে ঠোঁট ছুঁয়ে থাকতে বলে, এত সুন্দরী বউ থাকতে অন্য কারোর কাছে যাবো কেন? টিনা ওর বুকে কিল দিয়ে বলে, ওই মেয়ে নাকি সুন্দরী ছিল, তাও তো ফেলে চলে এলে। আহত হয় সাত। তবুও টিনাকে সান্ত্বনা যাওয়ার বলে, আমার তো তোমাকে চাই। টিনা হাসে, বলে, জানি তো বাবু মশাই। এবার বলো ডিনারে যাচ্ছে কিনা। সাত ক্লান্ত হয়ে বলে, কাল যাই না আজ।
এখন শুধু তোমাকেই চাই বলে টিনার ওষ্ঠজোড়া দখল করে নেয় সাদ। কেমন অদ্ভুত লাগে। একসময় শোভার ঠোঁটের ছোঁয়া পেতেই কতই না কসরত করতে হয়েছে ওকে। আজ আজ শোভা নেই, আর বাধাও নেই, সুখে তো আছে, খুব সুখে। টিনা ওকে সুখেই রেখেছে, তবে শারীরিকভাবে মনটা তো কবেই অসুস্থ হয়ে গেছে। আর অন্য কারো চিন্তায়, অন্য কারো ভাবনায়। সাদিক সাহেব ইজি চেয়ারে বসে চোখ বুজে আসছেন। মাথাটা বড্ড ধরেছে। গরম এক কাপ কফি হলে ভালো লাগতো। তিনি রোমেলাকে ডাক দেন। রোমেলা রান্নাঘর থেকে ছুটে আসেন। হাতে মশলা লেগেছে, কপালে ঘাম মোছার ব্যস্ত চেষ্টা করতে করতে জিজ্ঞাসা করছেন, কেন ডাকছেন কেন? কফিটা দাও। কফি তো বানায়নি মানে? তুমি জানোই সন্ধ্যায় আমি কফি খেয়ে মনে ছিল না। ভুলে গেলে কী করে? রান্নাঘরে ছিলে। টিনা তার বান্ধবীদের দাওয়াত করছে, রাতে এত সব আয়োজন আমাকে একা করতে হচ্ছে। বিকাল থেকে একাই করছি। আমার তো 10টা হাত নেই যে সব দিকে সামলাবো। কেন টিনা কই? রান্না করবে না? কোনো দিন দেখেছো নিজের খাবারটা নিয়ে খেয়েছে? বিয়ের 5 মাসে একদিনে রান্নাঘরে ঢুকতে দেখেছো? না। তাহলে আশা করো কীভাবে সে রান্না করবে? সাদিক সাহেব রেগে যান। বাড়ির বউ কি সামান্য কাজ করতে পারে নাকি? রোদেলা এই বয়সে একা একা 10 জনের রান্না করতে পারবে নাকি? কাজের বুয়া আর আসেনি। ছেলে বিয়ে করে কি এই দিন দেখার জন্য? তিনি জিজ্ঞাসা করলেন, এখন টিনা কোথায়? সে ঘরে। স্বাদ এসেছে অফিস থেকে? আচ্ছা তুমি যাও, আমি আসছি। রোহিলা রান্নাঘরের দিকে পা বাড়ায়। সাদিক সাহেব উঠে রওনা দিল স্বাদের ঘরের দিকে। ঘরের দরজা বন্ধ। তিনি টোকা দিতে গিয়ে থমকে দেন। দুজনে হাসাহাসি করছে। স্বাদ কিছু একটা বলছে আর টিনা জোরে জোরে হাসছে। ঘরের ভিতরে কী হচ্ছে তার আভাস পেয়ে তিনি লজ্জা পেয়ে যান। উল্টো ঘুরেই নিজের ঘরে ফিরে আসেন। ভাগ্য, ছেলে বউ থাকতে আজ তার বউকে এত কষ্ট করতে হচ্ছে। এটা প্রকৃতির প্রতিশোধ শুরু। রাত 12টায় শোভাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। সবাই চিন্তিত বাইরে দাঁড়িয়ে আছে। অবস্থা খুব খারাপ নয়, কিন্তু ডেট যেহেতু 2 দিন আগে ছিল, তখন ঠিকঠাক কিছু বলা যাচ্ছে না। শোভার চোখের কোণে জমে থাকা পানির ফোঁটা গড়িয়ে পড়ল। বাবাহীন সন্তানের কি হিসাবে পরিচয় পাবে ওর সন্তান? আচ্ছা, ছেলে হবে নাকি মেয়ে হবে? কার মতো দেখতে হবে? স্বাদ নাকি শোভার মতো? শোভার ভাবনার গতি এনে স্থির হলো। চোখ দুটো আস্তে ধীরে বুঝে এলো। মানুষের অস্তিত্ব টের পাচ্ছে আশেপাশে, কথা শুনতে পাচ্ছে, কিন্তু সব অস্পষ্ট। করিডোরে সবাই বসে আছে। মিলি করিডোর পেরিয়ে একটু বাঘ নিতে কারোর সাথে ধাক্কা খেলো। বিপরীত দিকে থাকা ব্যক্তির হাত থেকে ফোন ছিটকে পড়ে ডিসপ্লে ড্যাম হয়ে গেল। ব্যক্তিটার দিকে তাকিয়ে মিলি দেখল সেদিকে ওই হাদাভোতা ডাক্তার শোয়েব দাঁড়িয়ে আছে। এই যে মিস চাশমিশ, দেখতে পান না? এই প্রশ্ন আমিও করতে পারেন না? কারণ আপনি আমাকে ধাক্কা মেরেছেন। মোটেও আমি ধাক্কা দেইনি। তাহলে কি আমি ভূতের সাথে ধাক্কা খেয়েছি? আপনি সেই ভূত। দেখুন, বাজে কথা বলবেন না, 100 বার বলবো। জানেন এই ফোনটার দাম কত? ধারণা আছে আপনার? মিলি বলল, আমি এর দাম শুনে কি করব? ওকে ওকে, আপনি আবার এই ফোনের দাম আমার থেকে চাইবেন নাকি? আপনি তো মিয়া ধান্দাবাজ, হোয়াটদা ধরিবাজ। একদম ওসবে ডাকবেন না। তাহলে কি বাপ্পারাজ বলবো? আমার নাম আছে, সেই নামে ডাকবেন। সরেন তো মিয়া, সরবো না। আপনি ধাক্কা মেরেছেন, আমার ফোন ভেঙে দিয়েছেন, তাও কিছু মনে করিনি। অন্তত সরি বলেন। যে সে মানুষকে মিলি সরি বলে না। আর এখানে দোষ আমার একার নাই। আমি অন্য মানুষকে হাঁটছিলাম, আর আপনি আপনার চোখ দুটিকে আকাশে রেখে হাঁটছিলেন। মোবাইলে এত কী দেখেন? হাঁটতে হাঁটতে, ঘুমোতে ঘুমোতে, খেতে খেতে এই যন্ত্রে চেয়ে থাকেন? ডাক্তার সাহেব বোকা বেনে গেল। দোষ এখানে তারও আছে। সে তো পারত ধাক্কা এড়াতে, তবুও একটু সাবধানে হাঁটলে তো স্বাদের মোবাইলটা বেঁচে যেত। 45,000 টাকার মোবাইলের অবস্থা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। মিলি ফ্লোর থেকে তুলে ফোনটা ওর হাতে দিয়ে চলে গেল। ওর হুঁশ ফিরলে ভাবলো, ধুর, মেয়েটার সাথে একটু সমীহ করে কথা বলা উচিত ছিল। ডেঞ্জারাস পার্সনদের সাথে ভাব জমাতে পারলে নিজেরই লাভ। অবশ্য ডাক্তার সাহেব এজন্য ভাব জমাতে চাচ্ছেন না। সে চাচ্ছে মিলিকে আরও ভালোভাবে জানতে বুঝতে। অনেকদিন পর দেখা ওর। এর সাথে নিজেকে একটু স্মার্ট দেখানোর সুযোগ এসেছিল, সেটা নিজে হাতে নষ্ট করছে। আচ্ছা, মিলি নামক মেয়েটা কি জানে সে ইতিমধ্যে সাইফের জীবনে অন্যতম একটা স্থানে বসবাস করছে? সে স্থানে শুধু একজনকে দেওয়া যায়। মন নামক জিনিসটা কারোর সাথে ভাগ করা যায় না। শোয়েব শুধু মিলি নামক ফুলটার সাথে ভাগ করতে চায়, ওর যৌবনের সাথে কাটাতে চায়, ওর স্বাদ ধরে বুড়ো হতে চায়। আচ্ছা, মিলিকে এসব শুনলে হাসবে? মেয়েটাকে কখনো সামনে থেকে হাসতে দেখেনি সে। হাসলে নিশ্চয় ওকে মোনালিসার মতো সুন্দর দেখায়। চৌধুরী বাড়ি সাতদের পরিবারের সাথে সবাই মিশুকে হলেও টিনা মোটেও সেরকম না। সে সহজে সবার সাথে কথাবার্তা বলে না। নিজের একটা আলাদা উদ্ধত্ত স্বভাবের আছে, যার কারণে ওকে কেউ ঘাটায় না। সাদের সাথে একান্ত কিছু সময় কাটিয়ে নিজেকে মনটা ফুরফুরে করে নিল। তার বন্ধুরা এসে খাবার দাবার সেরে নিয়েছে। কয়েকজন বিদায় হলেও টিনা, মুন্নি, ডেইজি থেকে যেতে বলল। ওদের স্বভাব টিনার মতোই। কলেজ জীবনে ছিল এক প্রকার কলগাল, মাঝে মাঝে এসব করতো। তবে টিনা সবার অজানা। মুন্নি আর ডেজি শুধু জানে ওদের 3জনের আত্মার সম্পর্ক। বড়লোক বাবার বিগড়ে যাওয়ার সন্তান হলো এরা কাউকে এসব বুঝতে দেয়নি। ঘরে 3 বান্ধবী বসে গল্প করছে, স্বাদ নেই। রমিলা ঘরে এসে কিছু নাস্তা দিয়ে গেল। মুন্নি কয়েক ঘন্টা আঙ্গুর মুখে দিয়ে বলল, আচ্ছা বেবি,
তুই আজকে এত সাজলি কেন? টিনা একটা ফিকে হাসি দিয়ে বললাম, কই সাজলাম? মানে তুই যে শাড়ি পরলি, ঠোঁটে লিপস্টিক পরলি, লাগানি না, এটা সাজ না। ও এমনি। এমন বুইড়া সেজে থাকতে তোর ভাল লাগে? স্বাদ পছন্দ করে। ডেইজি অবাক হয়ে বলল, কী বলিস, তোর জামাই কি গেও রে? কী আর বলবো, কপালে জুটলো এমন। তবে ওকে খুশি রাখতে পারলে আমারই লাভ। কেন লাভ? ওসব আমি বুঝবো। তাহলে কি আমরা কচি খোকা যে কিছুই বুঝবো না? মুইনি ডেজিকে বললো, তোরে বলতে হইব নাকি সব কথা? আমাদের টিনা বেবি সব বুঝে। ডেজি টিনার গা ঘেসে এসে বসলো, ওর হাতটা ধরে বললো, প্লিজ তুই বলবি আমারে, আজকাল তোর ভাবসাব আমার ভালো ঠেকছে না। টিনা মুখটা অন্যদিকে ফিরে বললো, আমি এত আজরাই না। অন্যদিকে ফিরে আইছিস কেন? আমার চোখের দিকে তাকিয়ে বল। যা তো, প্রমিস দোষ কাউকে কমু না। টিনা ওদের দিকে ফিরলো, তারপর বললো, প্রমিস? তাহলে শোন, ইপ্তিরে চিনিস তো? ওই ইপ্তি যে তোর বয়ফ্রেন্ড ছিল, তোদের না ব্রেকআপ হয়েছিল, সে আবার আমার কাছে ফিরে এসেছে। তুই জানিস ওকে আমি কত পছন্দ করি, একদম হিরো টাইপের, দেখলে বুক কাঁপে। মুনি ফোড়ন কেটে বলল, আমরা তো আর জানি না ও দেখতে কেমন, তুই তো ওর সাথে 10 বার শুইছস, এজন্য হিরো বলতেছস। আমার কাছে কেমন মাকাল ফল লাগে। টিনা ধমক দিয়ে বললো, আসতে বল, কেউ শুনবে, কেউ শুনবে না। তারপর বললো, ছাদের উপর থেকে আমার ইন্টারেস্ট উঠে যাচ্ছে, ভাবছি কি করা যায়, তাই তোদের ইনভাইট করে নিয়ে এলাম। তোরা একটা পরামর্শ দে। কেন ইন্টারেস্ট উঠে যাচ্ছে কেন? টিনা চোখ মুখ কুচকে বললো, ওই বেটা সারাদিন অফিসে হাড় ভাঙা খাটনি কাটে, সন্ধ্যায় অফিস থেকে ফিরে খেয়ে দে আবার অফিসের কাজ শুরু করে, আর রাতে শুরু করে শরীর নিয়ে খেলা। কোথাও যাওয়ার কথা বললেই বলে আজ না কাল, জীবনে কোনো আনন্দে নেই, বুঝলি? বিয়ে তো 5 মাস মাত্র, তুই কী চাস? সাদের সাথে থাকতাম যদি জীবনটা আনন্দে থাকতো, কিন্তু এটা ওর মাঝে নেই। মানে ছেড়ে দিতে চাস? তোর উচিত কয়েকটা বছর অপেক্ষা করে, এরপর কোনো রিজন থাকলে ছেড়ে দিস। কিন্তু এক্ষুনি যদি ছাড়াছাড়ির কথা বলিস, তোর বাবা কি করবে ভাবতে পেরেছিস? জ্যান্ত কবর দিয়ে দিবে। টিনা মুখ কালো করে বলল, ওর বাবা ভীষণ কড়া। মেয়ে যে এরকম কুকীর্তি করে রেখেছে এসব তিনি জানেন না। তিনি বিয়ে ভাঙা সাপোর্ট করে না। সামান্য কারণে যদি সাদকে সে ছেড়ে দেয়, তাহলে মেয়েকে তেজ্য করতে ওনার বুক কাঁপবে না। হতাশ হলো টিনা। সাদ তোকে টাকা পয়সা দেয় না? দিবে না কেন? বেতনের কিছুটা নিজে রেখে বাকিটা আমাকে দিয়ে দে। তাহলে সমস্যা কই? এসব সামান্য কারণে ছেড়ে দিস না, পরে পস্তাবি। তাছাড়া ইপ্তি কোনো ঠিক নেই, সে কখন আসবে কখন যাবে বলতে পারবি না, তখন নিজের পায়ে নিজেই কুড়োল মারবি। এর চেয়ে কটা বছর থাক। টিনা ডেজির কথা সায় জানায়। এমন সময় ঘরে ঢুকে সাদ। তিনজনে চুপ হয়ে যায়। সাদ ইতস্তত করে বলল, ও থাকুন। এবার ড্রয়ার থেকে ওয়ালেটটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মুন্নি হেসে বলেন, বরকে দেখি বউ চোখে হারায়। টিনা বলল, বউটা সুন্দরী হলে যা হয় আর কি। তিনজনে হাসি তামাশায় মেতে ওঠে। এসব ঘটনার পর কেউ জানল না পারলেও রোমেলার কানে পৌঁছে যায়। তিনি ভাবতে পারছেন না টিনা বিয়ের আগে তার সতীত্ব আরেকজনকে বিলিয়ে দিছে, আর এখন সাতকে ছেড়ে দেওয়ার পায়তারা করছে। তিনি এই কথাটা কাউকে জানালেন না। দেখা যাক কী হয়। তাছাড়া প্রমাণ ছাড়া এসব কথা তার ছেলে স্বামী কেউ বিশ্বাস করবে না। তিনি হতাশ নিঃশ্বাস পেলেন। এভাবে খোদাতালা ওনাদের শাস্তি দিচ্ছেন। শোভা একটা মেয়ে, তার একটা ছেলে হয়েছে, ছোট্ট শরীরে দুটো তোয়ালা মুড়ানো। মিলি খুশিতে কান্না করে দিয়েছে। কেউ ভাবেনি সুবির দুটো সন্তান আসতে চলছে। আলট্রা করানোর সময় ওদেরকে জানানো হয়নি। সেসব চুলাই যাক, সবাই সুস্থ, এটাই বেশি। সবার জ্ঞান এখনও ফেরেনি। বাচ্চাদের এখনও অভিভাবকের কাছে দেওয়া হয়নি। অবজারভেশনের রুমের বাইরে থেকে দেখানো হয়েছে। ফুটফুটে দুটো বাচ্চা দেখে রমজান সাহেবও কেঁদে দিল। কি ভীষণ কষ্ট সহ্য করে বাচ্চাগুলো দুনিয়ার আলো দেখালো শোভা। ডাক্তার শোয়েব হার্টের ডাক্তার হলেও চাইল্ড জোনগুলোতে আসেন, ওদের দেখেন, চিকিৎসা করেন। এর মধ্যে জানা গেল শোবার মেয়ের হার্টের একটু সমস্যা হয়েছে। সমসাময়িক সমস্যা, তবে ঠিকমতো যত্ন না নিলে ক্ষতি হবে। মিলি এ খবর শুনে কাঁদতে কাঁদতে শোয়েবের কেবিনে ঢুকলো। অনুনয় করে বলল, প্লিজ বাচ্চাটাকে বাঁচান, আমার সুবি এই কষ্ট আর সহ্য করতে পারবে না, প্লিজ আপনি দেখুন। ডাক্তার শোয়েব বুক চিনচিনে ব্যথা করতে লাগলো। মিলির চোখের পানি দেখে গলা শুকিয়ে এলো, কথা বলতে কষ্ট হচ্ছে। পানি খেয়ে গলা ভিজে বলল, মিস মিলি রিল্যাক্স, এটা কোনো গুরুতর ব্যাপার না, সমসাময়িক সমস্যা, আমি অলরেডি চিকিৎসার ব্যবস্থা করেছি, একটু পরে ঠিক হয়ে যাবে। সত্যি? জি। মিলি চেয়ারে বসে ধপ করে বসে পড়ল। ডাক্তার শোয়েব পানির বোতল এগিয়ে দিয়ে বলল, মিলি খেলো না। বলল, জানেন এত কষ্টের ফল এরা। আমার সুবি কী কী সাপার করেছে, এখন যদি এদের কিছু হয়ে যায় তাহলে ও আর বাঁচবে না। খুব ভালোবাসেন সুবিকে? জি। আমার এই দুনিয়াতে ও ছাড়া কেউ নেই। মানে? উনি আপনার বোন হন? না, আমার বান্ধবী কম বোন বেশি। আমার ফ্যামিলিতে কেউ নেই। না, আমি একাই বেঁচে আছি শুধু সুবির জন্য। সুবিটার কিছু হয়ে গেলে আমি আর বাঁচব না। শোয়েব অবাক, অথচ শোভার মিলি দুজনকে বোন ভেবেছিল। বান্ধবীর জন্য কাউকে এমন করতে কখনো দেখেনি। এমন বান্ধবী বা ভাগ্যের ব্যাপার, যে সুখে থাকবে দুঃখের সঙ্গী। মিলিকে এই মুহূর্তে আরও বেশি ভালোবাসতে ইচ্ছা করছে ওর, কিন্তু মুখ ফুটে বলল না। আপনার সুবি এবং ওনার বাচ্চার কিছু হবে না, আমি তো আছি। মিলি চুপচাপ বসে রইল। অনেকক্ষণ পরেও কাঁদল না। মনটা খুব ভার লাগছে।
সাদের বন্ধু নিয়ন, সে ফোন করে সাদকে জানিয়েছে শোভা হাসপাতালে। নিয়নের বোন ড্যাফোডিল হাসপাতালে ভর্তি, অ্যাপেন্ডিক্সের ব্যথা। শোভার সাথে সাদের সম্পর্ক কয়েক মাস আগেই জেনেছিল। আজ যখন শোভাকে ওটিতে নিয়ে যেতে দেখে তখনই সাদের সাথে কথা মনে হয় আর তৎক্ষণাৎ ফোন লাগায়। সাদ নিজেকে আর আটকে রাখতে পারল না। এবার অন্তত উচিত শোভাকে এক পলক দেখার জন্য ভেবে এই গভীর রাতে বেরিয়ে এসেছে। টিনাকে ফোন করে জানিয়েছে ফিরতে লেট হবে। ড্যাফোডিলে পৌঁছানোর পর সোজা নিয়নের কাছে গেল। নিয়নে ওকে শোভার কাছে পৌঁছে দিয়ে চলে এলো। করিডোরে বসে আছে সাফিন, বোনকে নিয়ে চিন্তায় মগ্ন। এমন সময় সাদকে দেখতে পেরে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সাদ এগিয়ে এলে অপরাধী গলায় সাফিনকে জিজ্ঞাসা করলো, শোভার কী হয়েছে? সাফিন রাগ দমন করলো। হসপিটালে কোনো সিনক্রেট করতে চায় না। এখানে গুরুতর অনেক পেশেন্টরা আছে, তাদের সমস্যা হবে। ঠান্ডা গলা বলে কিছু না, পেট ব্যথা। এখন কেমন আছে? ভালো। ওষুধ দেওয়া আছে? ওর সাথে দেখা করা যাবে? পেছন থেকে মিলি বলল, যাবে না, ও ঘুমাচ্ছে। মিলিকে দেখে সাদ বিষম খেলো। মিলির পাশে ডাক্তার সাহেব বলল। মিলি বলল, যাই হোক, আপনি এত রাতে এখানে কেন? ওই এমনি সুবিকে দেখতে এসলাম। মিলি রেগে বলল, সুবি যদি বলেন আর একবার, আমি আপনার অবস্থা খারাপ করে দেব। সাদ চুপ করে মাথা নিচু করে। মিলি বলে, যাই হোক, দেখা হয়ে সুবিধাই হলো। সাদ ভুরু কুচকে বলল। মিলি হাতের ফাইলগুলো শোয়েবের হাতে দিয়ে হ্যান্ডব্যাগ থেকে বের করে কিছু কাগজ বের করে দিল। তারপর এগিয়ে দিল, বলল, নিন, এখানে একটা সাইন করে দিন। সাদ অবাক হয়ে বলল, কিসের সাইন? বারে, পেশেন্ট ম্যারেড তো, হসপিটালের সব ফর্মালিটি নিশ্চয় তার ভাইয়ের সাইন থাকবে না, তার স্বামীকে সাইন দিতে হবে। সাইন সাহেব অবাক হয়ে মিলির কথা শুনে। এসব ফর্মালিটি তো সাফিনই করেছে, তাহলে কোন ফর্মালিটির কথা বলছে? যাই হোক, অনেকক্ষণ ইতস্তত করে সাইন করে দিল। সবার স্বামী হিসেবে নিজেকে পরিচয় দিতে কেমন আইনিজি লাগছে, কিন্তু আজ কি এমন হলো ওর নিজেকে সবার স্বামীর পরিচয় দিতে বিনা বাক্যে রাজি হয়ে গেল? সাদ ভেবে পেল না, বুকটা খা খা করছে, কিছু হারিয়ে ফেলছে মনে হয়। সাইন শেষ করার পর মিলি কাগজ কেড়ে নিল। তারপর হাসি মুখে পড়ল, কংগ্রাচুলেশন মিস্টার সাদ চৌধুরী, আর সবার ডিভোর্স হয়ে গেল। সাদের মাথাটা ঘুরে উঠল কথাটা শুনে, পায়ের তলায় মাটি সরে গেল। কি বলছে মিলি? আর ওর সুভির ডিভোর্স হয়ে গেল মানে? এক পশলা বৃষ্টি, প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।